প্রগতি টিভির পক্ষ থেকে আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মুক্তিযোদ্ধাদের ভাবনা। এখানে আমাদের মধ্যে মুক্তিযোদ্ধাদের মধ্যে এখন উপস্থিত আছেন সৈয়দ রেজাউল করিম এবং মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস। আলোচনার শুরুতে আমরা গান দিয়ে শুরু করব। গান পরিবেশনা করবেন শিল্পী স্নিগ্ধা আচার্য, সরি। স্নিগ্ধা দিয়ে আপনি বোধহয় গান শুরু করতে পারেন। মুক্তিযোদ্ধাদের সশ্রদ্ধ অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি প্রথমে একটা বিজয় দিবসের গান করছি। কথা হচ্ছে নজরুল ইসলাম বাবু, আর সুর করেছিলেন আহমদ ইমতিয়াজ বুলবুল। সব কটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়ের গান। ওরা আসবে চুপি 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 যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। সব কটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়ের গান। ওরা আসবে চুপি চুপি, তারাই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। সবকটা জানালা খুলে দাও না, চোখ থেকে মুছে ফেলো অশ্রুটুকু, এমন খুশি চোখ থেকে মুছে ফেলো অশ্রুটুকু, এমন খুশি হারানো স্মৃতি বেদনাতে একাকার করে ওরা আসবে চুপি চুপি, কেউ যেন ভুল করে গিয়েও না মন ভাঙা। সব কটা জানালা খুলে দাও না, আজ আমি সারা নিশি থাকবো জেগে ঘরে আলো আঁধার করে। আজ আমি সারা নিশি থাকবো জেগে ঘরে আলো আঁধার করে।
আতর গোলাপ এদেশের প্রতিটি ঘরে ঘরে ওরা আসবে চুপি চুপি যারাই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে সব কটা জানালা খুলে দাও না আমি গাইব গাইব বিজয়ের গান ওরা আসবে চুপি চুপি যারাই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ সব কটা জানালা তুলে দাও না ধন্যবাদ স্নিগ্ধাদি। শহীদ মুক্তিযোদ্ধাদের নিয়ে অত্যন্ত হৃদয়স্পর্শী একটা গান পরিবেশনা করলেন স্নিগ্ধা আচার্য। এবার আমরা আলোচনায় ফিরে যাব। আমি শুরুতে আলোচনা করার জন্য অনুরোধ করছি মুক্তিযোদ্ধা সৈয়দ রেজাউল করিম ভাইকে। জনাব উপস্থাপক, প্রগতি টিভি, দর্শক ও শ্রোতা ভাই বোনেরা, আপনারা আমার শুভেচ্ছা গ্রহণ করুন। আমি প্রথমেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি ৭১-এর বীর মুক্তিযোদ্ধাদের এবং ৭১-এর বীর শহীদদের, যারা জীবনের রক্ত দিয়ে আমাদের বিজয়কে ছিনিয়ে নিয়ে এসছেন। এবং শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি জুলাই ২৪-এর বীর শহীদদের, যারা গণ অভ্যুত্থান ঘটিয়েছেন। আপনারা বলছেন মুক্তিযোদ্ধাদের কথা বলতে, আমাকে তো প্রথমেই বলতে হয় যে মুক্তিযোদ্ধাদের তো কোনো দল নাই। আমরা মুক্তিযোদ্ধারা বিভিন্ন দলে বিভক্ত। একটা সময় দেখা গেছে যে কোন দলে মুক্তিযোদ্ধা বেশি, কোন দলের ঘোষক, স্বাধীনতার ঘোষক দাবিদার মুক্তিযোদ্ধা, এইগুলি নিয়ে নিজেরা মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে টানাহেঁচড়া কম করে নাই। নিজেরা মোহাম্বিত হতে চেয়েছেন যে আমার দলে মুক্তিযোদ্ধা বেশি, কিন্তু মুক্তিযোদ্ধাদেরকেও সম্মানিত করে নাই। বরং অনেক ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদেরকে হেয় করা, তাদেরকে অসম্মানিত করার প্রচেষ্টাই লক্ষ্য করা গেছে। তো একটা কথা অবশ্য সত্য যে আপনার শেখ হাসিনার আমলে মুক্তিযোদ্ধারা কিছু সম্মানিত হয়েছেন, কিছু ভাতা দিয়ে তাদেরকে সম্মাননা দেওয়া হয়েছে। কিন্তু সেই সঙ্গে সঙ্গে অনেক অমুক্তিযোদ্ধাদেরকে মুক্তিযোদ্ধা বানিয়ে তাদেরকেও ভাতা দিয়ে পুরা মুক্তিযোদ্ধাদেরকে বিতর্কিত করে ফেলছে। তো মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার দিকে কেউ তাকায়ও দেখেনি। ৫৪ বছরে আমরা তো কম দেখলাম না। এই
আমার মনে হয়, মনে পড়ে অগ্নিকন্যা মতিয়া চৌধুরী তার একটা বক্তৃতায় বলছিলেন যে এক কানি খেতে কালাই বুনা নানা রং বেরঙের ছাগল দেখলাম, সাদা ছাগল, ধলা ছাগল, মাইটা ছাগল। এই দেশ স্বাধীন করা বিভিন্ন রকমের রাষ্ট্রপতি দেখলাম। সত্যিই তো, আমরা তো 54 বছরে রাজনৈতিক সরকার দেখলাম, সামরিক সরকার দেখলাম, বিচারপতি শাসিত সরকার দেখলাম, আবার এখন এনজিও সরকারও দেখতেছি। তো এই সময় আসলে কি হয়েছে, যারা মুক্তিযুদ্ধ না হলে ক্ষমতার ধারে কাছে যাওয়া তো দূরের কথা, ক্ষমতায় যাওয়া তো দূরের কথা, ধারে কাছেও হয়তো ফিরতে পারতো না, তারা রাষ্ট্রনায়ক হয়ে গেছে। আবার রাষ্ট্রনায়ক হয়ে ওই মুক্তিযোদ্ধাদেরকে হেয় করেছেন, আমাদেরকে কেউ সম্মানিত করার চেষ্টা করেন নাই। আবার আজকে তো দেখতে পাচ্ছি যে পরিবর্তিত পরিবেশে রাজনৈতিক নেতৃবৃন্দ বা মানুষের সুর বদলাতে এতটুকু সময় লাগে না, সঙ্গে সঙ্গে সুর বদলায় ফেলে। তো মুক্তিযোদ্ধারা সর্বকালেই অবহেলিত ছিল, এখন তো আবার আরো বেশি অবহেলিত। আমাদের আর স্বপ্ন জাগে না, আমাদের আর চাওয়া পাওয়ার কিছু নাই। এখন আমাদের শুধু অপেক্ষা করার পালা যে কে ক্ষমতায় আসবে। যদি কোনো গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসে, তাদের কাছে আমাদের ওই বৈষম্যহীন সমাজ, শোষণমুক্ত সমাজ, তারপরে ধর্মনিরপেক্ষ সমাজ, এগুলো আজকাল কথার কথা, এগুলো কেউ করবেও না, কেউ আশাও করা যায় না। একটা বিনীত অনুরোধ করতে চাই যে সরকারি ক্ষমতায় আসেন, আপনারা একটা জিনিস করেন, দুর্নীতি রোধ করার চেষ্টা করেন। দুর্নীতিটা যদি উচ্ছেদ না, যদি রোধ করতে পারেন, কমাতে পারেন, তাহলে অনেক সমস্যার সমাধান হবে। চাকরি ক্ষেত্রে নিয়োগের দুর্নীতি, বিচার কাজে দুর্নীতি, উন্নয়নমূলক কাজে দুর্নীতি, সব ক্ষেত্রে দুর্নীতি। এই দুর্নীতি যদি কমাতে পারেন, তাহলে আমাদের অনেক সমস্যার সমাধান হবে। আমি ক্ষুদ্র মানুষ, বেশি কিছু আশা না করে শুধু এইটুকুই আশা করতে চাই, অনুরোধ করতে চাই, যারাই ক্ষমতায় আসুন তারা দেশকে দুর্নীতিমুক্ত করার চেষ্টা করুন, তাহলে দেশের অনেক উন্নতি হবে। এই বলেই শেষ করছি, ধন্যবাদ। ধন্যবাদ রেজাউল করিম ভাই। তার কথায় তার যে আবেগ ছিল মুক্তিযুদ্ধের সময়, সেই আবেগের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক নানা ধরনের হতাশা ফুটে উঠেছে, এবং সেটা ফুটে ওঠাই স্বাভাবিক। কিন্তু অন্তত তিনি দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ এই মুহূর্তে ইয়ে আকাঙ্ক্ষা করছেন, এবং সেটা এই সময়ের দাবিও বটে। এরপর আমরা আর একটা গানে ফিরে যাই বোধহয়, আর একটা গান দিয়ে গানের পরে আমরা আলোচনায় ফিরে যাব। এখন স্নিগ্ধা দিয়ে আবার একটা গান পরিবেশনা করবেন। ধন্যবাদ। আমি আবারও একটা মুক্তিযুদ্ধের দেশের গানেই গাচ্ছি, বিজয় দিবসের গান। গানটি কথা এবং সুরকার খান আতার রহমান, উনি প্রথম গেয়েছিলেন শাহনাজ রহমতুল্লাহ কণ্ঠশিল্পী। ওনারা মনে হয় কেউই এখন নেই।
আমি তো অনেক বছর দেশে থাকি না, অনেক কিছুই জানি না। তো ঠিক আছে, আমি আবার একটা বিজয় দিবসের গান করছি, মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে। এক নদীর পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবে না, না না না, শোধ হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ৭ কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা, সে দানের মহিমা কোনদিন ম্লান হবে না, না না না, ম্লান হবে না। হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না, হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না। বড় বড় লোকেদের জ্ঞানী আর গুণীদের আসরে তোমাদের কথা কেউ পাবে না। তবু হে বিজয়ী বীর মুক্তি সেনা, তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবে না, না না না, শোধ হবে না। পড়ে থাক ইতিহাস নিয়ে, জীবনের দীনতা হীনতা নিয়ে ঠাকুরা পড়ে থাক ইতিহাস নিয়ে, জীবনের দীনতা হীনতা নিয়ে। তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভিড়ে, তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভিড়ে। মাঠে মাঠে পিশানি ঘরে ঘরে পিশানির বুকে বেদনা রাখিনি রে, তবু হে বিজয়ী বীর মুক্তি সেনা, তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবে না, না না না, শোধ হবে না। এক নদীর রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের ঋণ কোনদিন শোধ হবে না,
না 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 হবে না মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে চার কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা সে দানের মহিমা কোনদিন শোধ হবে না 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 শোধ হবে না এক নদী রক্ত পেরিয়ে ধন্যবাদ স্নিগ্ধা আচার্য, চমৎকার একটা গান পরিবেশনা করলেন। মুক্তিযোদ্ধাদের ঋণ কখনোই শোধ হতে পারে না, শোধ হবার নয়। এবার আমাদের মুক্তিযোদ্ধা বিষয়ে আলোচনা করবেন আহ, মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস। তাকে তার বক্তব্য পরিবেশনের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ বাবা, আপনাকে এবং আলোচক অন্যান্য যারা সবাইকে মুক্তি বিজয় দিবসের শুভেচ্ছা। আসলে শরীরটা খুব খারাপ, মানসিক ভাবে খুব ভালো না। ভালো না এই উঠতে মুক্তিযুদ্ধে গেছিলাম আমরা দুই ভাই। আমার বয়স তখন 24, ছোট ভাইয়ের বয়স ছিল তখন সবেমাত্র ম্যাট্রিক পাস করে 16 বছর। তো সেও মুক্তিযোদ্ধা ছিল। এখন মন্ট্রিলে থাকেন, কানাডার। গত সপ্তাহ দেড়েক আগে তার লিভারে ক্যান্সার ধরা পড়ছে। এই রেজাল্ট ভাই যখন কথা বলে তখন সে কল করছে। তো বলে মানসিক ভাবে খুব সুস্থ না বলা যায়। তারপরেও যেহেতু বিজয় দিবসের তালিম অনুরোধ করছে সেই জন্য আসছি। তো আমি শুরুতেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আজকের আলোচনার বিষয়ে দেখলাম যেটা আলিম পাঠাইছেন সেটাতে মুক্তিযুদ্ধ শীর্ষক ভাবনা। এখন আপনি বললেন যে বর্তমান বাংলাদেশের প্রেক্ষিতে মুক্তিযুদ্ধের ভাবনা। যাই, মুক্তিযুদ্ধের ভাবনাটাও তো হুট করে আমার মাঝে বা কারো মাঝে জন্মায় নেই। একটা পর্যায়টা যদি আমি বলি যে দেশটা যখন পাকিস্তান হয়, তো আমাদের বাপ দাদা পিতামহরা তারা খুব শখ করে পাকিস্তান গঠন করছিলেন, মুসলিম ভাই ভাই করে। তারপরে যখন 48 সালে ভাষার উপরে আসে, তারপরে তো আন্দোলন সেখান থেকে দেখা গেল যে এরপরে আর আহ থাকার মতো না। সেটার বিরুদ্ধে আন্দোলন হলো। আন্দোলন 4 বছর পরে সেই ভাষা আন্দোলনের মধ্যে বোঝা গেল যে আহ আমাদের যদি আলাদা না, তখন একটু ধীরে ধীরে স্বায়ত্ত শাসনের জায়গা তো তৈরি হয় বা সেই দাবিটা সামনে আসে। আমি তো তখন ধরেন স্কুলের ছাত্র, যখন হাই স্কুলে পড়ি, পাকিস্তান যখন হয়, পাকিস্তান জিন্দাবাদ তখন শুনতাম। তো আপনার
যখন স্কুলে পড়ি তখন আস্তে আস্তে ধারণা জন্মে, ধারণাটা জন্মে এইভাবে যে হাই স্কুলে যখন পড়ি তখন হঠাৎ কি একদিন দেখা যায় যে সহপাঠী একজন নাই। খবর নিয়ে জানা যায় যে সে এবং তার পরিবার রাত্রে কোনো এক সময় গোপনে তারা ভারতে চলে গেছে। এইভাবে প্রায়ই লক্ষ্য করা যায়। তো সেটা থেকে বুঝতে পারলাম যে এই লোকগুলা এই এই দেশে এখানে নিরাপদ বোধ করছে না। সে নিরাপদ বোধ না করার থেকে সে বিষয় সম্পত্তি সবকিছু ফালাইয়া শুধু আত্মরক্ষার্থে আত্মসম্মান বোধের জায়গা থেকে দেশ ত্যাগ করে চলে যাচ্ছে। আমার আমার কাছে এটা শুধু আমার না, ধরেন সহপাঠী মুসলিম যারা, তাদের মধ্যেও এটা দাগ কাটছে যে এটা কেমন কথা। তো আমি চিন্তা করলাম যে আহ, হয়তো এই অবস্থা থাকলে হয়তো আমাকেও একদিন এই দেশ ত্যাগ করতে হবে। তো এটা তো আমার আমার মাতৃভূমি, আমার দেশ, আমি কেন দেশ ত্যাগ করবো? এইসব চিন্তা ভাবনা মনের মধ্যে দানা বেঁধতে থাকে। এরপরে যখন আহ মেট্রিক পাস করি, মেট্রিক পাস করার পরে 1 বছর আমার মা বাবা দুজনকে হারাইতে হয়। ফলে এটা আর একটা সেটব্যাক জীবনে আসে। তো কি করবো, কলেজে যাবো, পড়বো না কি করবো? অভিভাবক তো নাই, একটা বাউন্ডারি এক জীবন হওয়ার কথা। তো সেই সময় পরিচয় হয়েছে এই ছাত্র ইউনিয়নের সাথে, ছাত্র ইউনিয়নের বন্ধুদের সাথে সংস্পর্শে দিয়ে আমার জীবনের একটা পরিবর্তনের জায়গা তৈরি হয়, বা একটা আশার আলো বা একটা চিন্তার জায়গা তৈরি হয়। তারপরে আমি যে বাউন্ডারি না হই নাই, একটা ভালো মানুষ হওয়ার একটা আদর্শ ভিত্তিক একটা চিন্তার জায়গা আমার মধ্যে তৈরি হওয়ার জায়গা সুযোগ পাই। তারপরে তো এইটার মাধ্যমে, এর মাধ্যমে পরবর্তীতে আপনার অনেক প্রথিতযশা অনেকের সাথে সাক্ষাৎ পরিচয় হয়েছে, যাদেরকে বলা যায় দেবতা তুল্য বললে অত্যুক্ত হবে না। তো এই পর্যায়ে, একটা পর্যায়ে ছাত্রত্বর পরে আমি রাজনীতির সাথে যুক্ত হই। সেই 66 থেকে আমি তখন ন্যাপ দ্বিধা বিভক্ত হয়, ভাসানী থেকে মুজাফর ন্যাপ 65 সালে বিয়ে হয়, গঠন হয়। আমি সেই পার্টির সাংগঠনিক কর্মী হিসাবে কাজ করি। এই অবস্থা থেকে এই আন্দোলন, এই যে আপনার সেই 52 ভাষা আন্দোলন থেকে যুক্তফ্রন্ট, তারপরে এই ন্যাপ গঠিত হওয়া 58 সাল, 62 সাল, 66 সাল, এই পর্যায়ক্রমে আমার মধ্যে আমি রাজনৈতিকভাবে আমার চেতনার জায়গা আরো তৈরি হয়েছে। এবং তখন এই যেটা যেটা যে যে স্বার্থ শাসনের জায়গা থেকে আমরা ধীরে ধীরে আহ আপনার এক দফার দাবির দিকে দেশ বা মানুষের মানসিক অবস্থা তৈরি হয়েছে। বিশেষ করে 70 নির্বাচনের পরে যখন দেওয়া হয় না, তখন এই মুক্তি আপনার 25শে মার্চের পরে আমরা বাধ্য হলাম যে মুক্তিযুদ্ধে যেতে। কিন্তু এর আগে 70-এর যখন ক্ষমতা হস্তান্তর করা হয় না, তখন বোঝা গেল যে না, আমাদেরকে আমরা সশস্ত্র ছাড়া বা স্বাধীনতার ছাড়া আমাদের হবে না। তো মুক্তিযুদ্ধে যাওয়া বা মুক্তিযুদ্ধের ভাবনাটা এইভাবে আমাদের এর মধ্যে গড়ে উঠে। তো আমাদের এই মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা কিন্তু প্রগতিশীল যারা ছিলাম, এর সাথে আরো যারা যে আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সমমনা আরো কিছু যারা ছিল, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, আমাদের মধ্যে আদর্শের এবং চিন্তার
অনেক ফারাক ছিল, কিন্তু একটা জায়গায় আমাদের চেতনার যে মিল ছিল, যেটা আহ, যে যেমন এই যে আমরা যখন ন্যাপ করতাম, আমাদেরকে এই আওয়ামী লীগের সাথে যে সম্পর্ক, মানে বলা হতো যে আমরা তো তাদের সাথে আর সারা জীবন যাব না, আমরা একটা জায়গায় যাব, ধরেন আহ আমি সিলেট থেকে রওনা হয়েছি হবিগঞ্জ পর্যন্ত, তাদের সাথে যাব ঢাকা পর্যন্ত, আমার একাই যেতে হবে, আমার মানে আদর্শের আমি। কিন্তু তো সেই অর্থে আমি যে আমাদের মধ্যে স্বাধীনতার যখন মুক্তিযুদ্ধ, যে আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল, কিন্তু একটা জায়গায় আমরা একমত ছিলাম যে আমাদের দেশকে স্বাধীন করতে, দেশকে স্বাধীনতা, এই জায়গায় আমরা কিন্তু একমত ছিলাম। এবং সেই জায়গাটা আপনার মুক্তিযুদ্ধের 9 মাসে এই যে যারা যে মুক্তিযোদ্ধা যারা অংশগ্রহণ করলো, বা আরো অন্যান্য যারা মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্ট, মুক্তিযোদ্ধা ছাড়াও সবার মধ্যে একটা ধারণা বদ্ধমূল হয় যেটা, এবং একটা যে স্বাধীনতার পরে আমরা মুক্তিযুদ্ধের পরে, স্বাধীনতার পরে আমরা কি করব, এই মুক্তিযুদ্ধের মধ্যে আমাদের মধ্যে এই মুক্তিযুদ্ধের তিক্ত অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক বিভিন্ন পরিমণ্ডলে আমাদের প্রতি আন্তর্জাতিক যে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী, দেশ, ইয়েদের, তাদের এই ভূমিকা আমাদের মধ্যে, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বা মানুষের মধ্যে একটা চেতনার জায়গা তৈরি হয় যে না, আমাদেরকে কিভাবে দেশ স্বাধীন হওয়ার পরে কিভাবে চলতে হবে, কি হয়তো এর সাথে সম্ভবত সোভিয়েত ইউনিয়ন বা তৎকালীন আহ, আপনার সোভিয়েত যে সমাজতান্ত্রিক যে বিশ্ব, এদের যে ভূমিকা, সেই ভূমিকা মানুষকে সম্ভবত আমাদেরকে এবং একে আরো কাছে টানে আনে এবং একত্রিত ঐক্যবদ্ধ হয়। সেই মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা চারটা চারটা মূলনীতি নিয়ে আমাদের হয়। এই মূলনীতি সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ। এই চারটা মূলনীতির মধ্য দিয়ে আমাদের দেশ পরিচালিত হবে। আমি সেদিনও একটা মুক্তিযুদ্ধের দিবসে আলোচনায় এই কথাগুলো বলছি। তো চালিত হবে, এই জায়গাটায় আমরা একমত হই। এবং এটাও নির্দিষ্ট হয়েছিল যে মুক্তিযুদ্ধের পরে আমাদের দেশটা মুক্তিযোদ্ধারা চালাবে, যুবকরাই পরিচালনা করবে, এবং স্বাধীনতার মুক্তিযুদ্ধে যেসব রাজনৈতিক, যে কয়টা রাজনৈতিক দল মিলে ঐক্যবদ্ধ একটা জোট হয়েছে, সেই জোটটাই আগামী 5 বছর দেশ পরিচালনা করবে। কিন্তু তো আমরা তো মুক্তিযুদ্ধের পরে দেশে আসলাম, দেশে কিভাবে চলবে, তখনও বঙ্গবন্ধু আসেনি দেশে। আপনার তাজউদ্দিন সাহেব এক পর্যায়ে সম্ভবত সেটা 25 ডিসেম্বর ছিল, বক্তৃতা দিয়ে বললেন যে আমি বিভিন্ন জায়গায় আমি যারা খুলে দিচ্ছি, সেখানে লোক থাকবে, তোমরা মুক্তিযোদ্ধারা যে সেখানে নাম লেখাও, তোমাদেরকে দেশ পরিচালনা করতে হবে, তাদেরকে কোন পর্যায়ে কোন দায়িত্বে থাকবে সেই ট্রেনিং গুলা দেওয়া হবে। তো যাই হোক, এর পরবর্তীতে তো 10 তারিখ বঙ্গবন্ধু আসার পরে তো আর সবকিছু ব্যস্ত গেল, তাজউদ্দিন সাহেবকে সরিয়ে দেওয়া হলো, সবকিছু, যেটা আমি এত ডিটেলস যাচ্ছি না। ফলে আমি আহ, আমার যে ভাবনা, আমি যে এই যে ভাবনার থেকে আমরা রাজনীতির সাথে যুক্ত হই, বা পরবর্তীতে মুক্তিযুদ্ধে যে আমার যে ভাবনা গড়ে ওঠে, আমার যে স্বপ্ন, আমার যে আশা, আমি দেশকে নিয়ে করি, সেই ইয়েগুলা ভেস্তে যায়। শুধু আমার না, আমার মতো আরো যারা সবার দিয়ে যায়। আজকে আমি বা আমার মতো আরো তো হাজার হাজার যারা মুক্তিযুদ্ধে ছিল বা দেশে ছিল, আমি এই আমেরিকা আসার কথা ছিল না, আমি দেশ গড়ার কাজেই আমার থাকার কথা ছিল। তো এই ভাবনাটা আমার, কিন্তু আমি আমার স্বপ্ন সব ভেস্তে যায়। এর পরবর্তী ঘটনা, আমি সেটাতে যাচ্ছি না। আমি এই পর্যায়ে আমি আসি, যে এখানে রেজাউল ভাই একটা বলছেন যে যেই ক্ষমতায় আসুক, আমি আশা থাকবো বা আমি প্রত্যাশা করি বা আমার দাবি থাকবে যে দেশটা যেন ভালো ভালোভাবে চলে এবং দুর্নীতি মুক্ত হয়েছে, এই দাবিগুলো আমি একটু ভিন্নভাবে বলতে চাই। সেই জায়গাটা ভিন্নভাবে এই অর্থে বলি যে
আমি মুক্তিযুদ্ধে গেছি বা আমি একটা রাজনৈতিক বা আদর্শ আমার ছিল, আমার একটা দলও ছিল, তো আমারও তো একটা আদর্শ ছিল এবং সেই আদর্শ জায়গা থেকে আমি তো আর রামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন না, আমি তো ক্ষমতা যাব, আমার আদর্শের কচুরি করব, বাস্তবায়ন করবো, সেটাও তো আমার লক্ষ্য। তো আমার জায়গাটা আমি বলি, আমার যেটা রেজাউল ভাই সেটা বলেন নাই। আমি ধরেন স্বাধীনতার পরে আমরা অনেক চড়াই উতরাই পাড়ি দিয়ে গেছি। যারা ছিলেন নেতৃত্বে ছিলেন, যে বয়স্ক যারা, যে ওই দেবতা তুল্য যে লোকগুলো, আমি তাদেরকে দোষারোপ করি না। তাদের মধ্যে কোনো ক্ষত ছিল না, তাদের মধ্যে কোনো বা আপনার কি বলে আপনার কোনো দ্বন্দ্বের বা কোনো তাদের বৈশ্বাসের কোনো জায়গাটা ছিল না। কিন্তু যারা যারা এই যে ইয়েরা ছিলেন, এরাও আস্তে আস্তে স্বাধীনতার আগের থেকে তারা এই দেশ, এই পার্টিটাকে এবং এই আদর্শকে লালন করে এগিয়ে যান। একটা পর্যায়ে তাদের মধ্যে, তাদের উপরেও নানান এই নেতৃত্বের মধ্যে যারা ছিলেন বেশিরভাগই ছিলেন হিন্দু সম্প্রদায়, তাদের বিরুদ্ধে নানান অপবাদ ছিল, ভারতের দালাল, এটা সেটা। তারা এই ইয়ের থেকে, মুসলিম সম্প্রদায় থেকে বা সংখ্যাগরিষ্ঠ ইয়ের থেকে নেতৃত্বে নিয়ে আসার জন্য তারা খুব বিয়ে করেন এবং সেই জন্যই সম্ভবত ছাত্র গঠিত হয়েছে এবং সেই ছাত্রের মাধ্যমে একটা সংখ্যাগরিষ্ঠ নেতৃত্বে বাইরে আসেন। সেই জায়গাটা আপনার ধরেন, আমি যদি বলি যে এই যে স্বাধীনতার পরে যখন আপনার কি বলে বঙ্গবন্ধু জীবিত থাকাকালে বিভিন্ন ভাবে চেষ্টা করা হয়েছে, বিভিন্ন তার তো একটা আকাশচুম্বী ইয়ে ছিল, ভাবমূর্তি ছিল, এবং তার ভাবমূর্তিকে কাজে লাগিয়ে দেশটাকে এগিয়ে নেওয়ার বা দেশ গঠনের তারা চিন্তা করছে, এটা কোনো অমূলক না তাকে কাজে লাগিয়ে করার। কিন্তু পরবর্তীতে আবার যে যখন বঙ্গবন্ধু হত্যার পরে যখন জিয়া ক্ষমতায় আসলো, জিয়ার সাথে যে এই যে আপনার খাল কাটা, তারপরে আপনার এই যে হানা বুটে যাওয়া, এগুলা কতটুকু সঠিক ছিল জানি না, কিন্তু এটা তো যদি বলি যে তারা একটা তাকেও কাজে লাগানোর হয়তো চেষ্টা করছেন, আমি মনে করি সেটা যে আমরা ভোট দিতে যাইনি, আমরা এই করে। কিন্তু এই নেতৃত্বের মধ্যে তাদের দেশের প্রতি বা পার্টির প্রতি তাদের কোনো, তার চিন্তার জায়গাটা কোনো খাত ছিল না, এটা আমি একেবারে দৃঢ়ভাবে আমি বলতে পারি। তো এই অবস্থায় তো দেশ আগে গেছে না হয়েছে, কখনো আওয়ামী লীগের সাথে ঐক্যর চেষ্টা হয়েছে, নানা হয়েছে, আগায় যায়, কিন্তু এটা হয়েছে। আজকে এরপরে তো ঘটলো যেটা আমরা যেটা দেখলাম, স্বাধীন ধরেন 91 সালে পার্টি ভেঙে গেল, ন্যাপ ভেঙে গেল। এখানে আরেকটা কথা না বললে হয় না, যেটা যে আমরা আমরা বলতে স্বাধীন যে মুক্তিযুদ্ধের আগে তো পার্টি আত্মগোপনে ছিল, ন্যাপ গড়ে তোলা হয়েছিল বা পার্টির পক্ষ থেকে। হ্যাঁ, তো ন্যাপ স্বাভাবিকভাবে যে ন্যাপের যে ভূমিকা, যে ন্যাপের যে অবস্থান, বলা যায় আওয়ামী লীগের যে দ্বিতীয় সংগঠন হিসাবে ছিল, এবং যুদ্ধের পরবর্তী সময় এবং যুদ্ধ পরবর্তী 73 ইলেকশনের সময়ও লোকে বলছে যে আপনাদেরকে এখন দেওয়া না, এই মুহূর্তে বঙ্গবন্ধু তো সরকার করার বা দেশ চালানোর সময় পান না, আগামীতে আপনাদের, এই অবস্থাটা ছিল আমাদের। আচ্ছা, সেই অবস্থা থেকে আমরা যখন এই অবস্থায় নানান এর মধ্যে তো যে বয়স্ক যারা ছিলেন নেতৃত্বে ছিলেন, তাদের অনেকেরই তিরোধান ঘটছে। স্বাভাবিকভাবে এই যে নতুন নেতৃত্ব তারা যেটা গড়ে চলেছে বা তুলেছিলেন, সেটাই সামনে আসছে। আমি যদি মনে করি আপ টু ফরহাদ ভাইয়ের সময় পর্যন্ত একটা আশার জায়গা তৈরি হয়েছিল বা আশা ছিল তখন। কিন্তু যখন সোভিয়েত ইউনিয়ন ফল করলো, তখন আমরা দেখলাম যে আমাদের বন্ধুদের মধ্যে যে এই অবক্ষয়, তাদের স্বার্থপরতা, এটা
সাংঘাতিক ভাবে পার্টিকে বা আমাদেরকে হতাশ করছে এবং হতাশার জায়গা তুলে এসেছে। এরপরে থেকে তো আমি এত ইয়েতে যাচ্ছি না। এখন এই যে আমি ইয়েতে চলে আসি, আমাদের সময় বেশি নিয়ে যাচ্ছি। আজকে আমি যে আশা করব, আমি পার্টির দুই ভাগ হইয়া বিয়ে অনেক অনেক দুই ন্যায়পত্র টুকরা টুকরা হয়ে গেল, একটা কমিউনিস্ট পার্টিও দুই ভাগ হলো। কিন্তু এই জায়গাতে আমি বলি যে আমি তো আপনারা আমরা সবাই তো আদর্শের রাজনীতি করি, আদর্শের জায়গাতে তৈরি করি, কাজ করি। আদর্শের দ্বিমত হইতে পারে আপনার সাথে আমার, হ্যাঁ, কিন্তু দ্বিমত কেমন নাই মানিয়ে নিয়ে আমি ঐক্যমতের মাধ্যমে আমার পার্টিকে অগ্রসর নেব, এটাই তো আমার স্বাভাবিক চিন্তা থাকা উচিত। তাই বলে আমি তো আপনি দ্বিধা বিভক্তির কোনো ইয়ে তো আমি দেখবো না অন্য সাথে। তাছাড়া এটা একটা ডেমোক্রেটিক সেন্ট্রালিজম আমরা মানি। আপনার সাথে দ্বিমত হইলে আমি যখন আমি বসবো, আলোচনা করবো, কংগ্রেস করবো, সম্মেলন করবো, তখন মেজরিটির যে ইয়েটা আসবে মত, সেটাকে আমি তো দিয়ে দিব, সম্মান দিব, জানি। কিন্তু আমরা কি দেখছি আজকে কি সেটা হচ্ছে? আমি যদি বলি এই যে আপনার এই যে আমি যদি একটু আগে এই যে ন্যাপ পার্টির টুকরো টুকরো হয়েছে পার্টির মধ্যে, এগুলো আছে, এটা কোনো আদর্শগত জায়গা থেকে আমি মনে করি না। আমি তো একটা পার্টির দুইটা পার্টির একেবারে গভীর এর সাথে আমি সম্পর্কিত ছিলাম। এটা তো সবচেয়ে বেশি এগুলোর পিছনে এগুলোর মধ্যে কাজ করছে নেতৃত্বের ইয়ে। হ্যাঁ, তো যাই হোক, এর পরবর্তীতে যে ধরেন এই যে আজকে যে এই ইয়েটা ঘটলো, আমি চলে আসছি যে আপনার এই জুলাই বিপ্লব হলো বা বিপ্লব অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানে যে আমরা যে অংশগ্রহণ করলাম, সেই অংশগ্রহণটা কি আমরা কি যৌথভাবে যৌথ সিদ্ধান্তে আমরা করেছি, বা এই অভ্যুত্থানের আগে যে আমাদের যে অবস্থান ছিল, আমরা কি আমাদের পার্টি কি আপনার একটা যৌথ চিন্তার জায়গায় ছিল নাকি এটার মধ্যে কোনো না? আমি তো খুবই জানি তাদের মধ্যে দ্বৈত কোনো ইয়ে ছিল না। একটা কেউ আওয়ামী লীগের পক্ষে যাওয়ার, যেটা কেউ ইয়ের পক্ষে ছিলেন। কিন্তু এখানে একটা জিনিস যেটা আমি বলি যে এই যে আওয়ামী লীগ যখন ইয়ে হলো ক্ষমতা 2009 সালে ক্ষমতায় আসার পরে একটা পর্যায়ে আছে যে 14 দল গঠন করলো। 14 দল গঠন করার পরে যে নেপের গণতন্ত্রী পার্টি আরো টুকরা টুকরা যারা ছিল, তাদেরকে নিয়ে আমি মেনন টেনন সবাইকে নিয়ে আপনার আওয়ামী লীগের জুড়িতে ঢুকে দেওয়া হলো। সেখানে ঢুকিয়ে কি হলো, এই লোকগুলাকে ওই যে দুর্নীতির ইয়েতে মিশিয়ে দেওয়া হলো। হ্যাঁ, তারাও সেই এগুলো, এরপরে বাইরে তো আর কোনো আন্দোলন ছিল না। তো যেভাবে এই দ্বন্দ্বের মধ্যে তো যে আমি মনে করি যদি এই যে মঞ্জুর হাসান খান, সেলিম ভাই, তারা তারা তো এই একক ইয়ের মধ্যে নিয়ে পার্টিকে আগায় নেওয়ার জন্য এই জায়গাটা তৈরি রাখার ফলে আজকে যে ইয়ে জায়গাটা তৈরি হয়েছে। আমি যদি যে এই এই যে একক ইয়ে চলার ক্ষেত্রেও তো আমাদের মধ্যে দ্বন্দ্ব ছিল, এককভাবে সেটা তৈরি হয় নাই। কিন্তু যখন আপনার এই আন্দোলনটা হলো, আন্দোলনের সময় তো এককভাবে যাওয়া হয় না, একক সিদ্ধান্তে যাওয়া হয় নাই। এটা নিয়েও এখন ধরেন আজকে আমি শেষ করে নিচ্ছি, এখন ধরেন আজকে এই ভুল ত্রুটির মধ্যেও আজকে একটা ঐক্য ফ্রন্ট গঠন হয়েছে বা একটা ঐক্যের দিকে যাওয়া হচ্ছে। আজকে আওয়ামী লীগ নাই, আজকে বিএনপি জামাত দুইটাই তো প্রতিক্রিয়াশীল বলে আমার সামনে তো কোনো ইয়ে নাই। আওয়ামী লীগ নাই মাঠে, আওয়ামী লীগ আগামী 5 বছর যদি বিএনপি জামাত ইয়েতে থাকে, আমি তো মনে হয় আরো বেশি থাকবে। যদি থাকে এই 5 বছরে আওয়ামী লীগের কোনো অবস্থান থাকবে না, এবং আওয়ামী লীগ একটা পর্যায়ে আর 5 বছর পরে হইলেও বা 10 বছর পরে আওয়ামী লীগ যে যে দাবি নিয়ে যে যে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ নিয়ে তাদের পার্টির মুক্তিযুদ্ধের বিক্রি করে তারপরে বঙ্গবন্ধুকে পুঁজি করে তারা যে যে পার্টির এই অবস্থান তৈরি করেছিল, সেটা কিন্তু আর থাকবে না। জায়গাটা কোথায় তৈরি হবে? তাইলে আপনি এই জামাত এবং বিএনপির বিপরীতে কারা? বিপরীতে তো আজকে আমি বামপন্থীরা।
এই জায়গাটা যে ভুল ত্রুটির পরে এই অবস্থানটা 14 দলে না গিয়ে এই জায়গাটা আজকে তৈরি হয়েছে। সেই জায়গায় যদি আমি বলতেছি ঐক্যবদ্ধ সংগঠন করছি, ফ্রন্ট করছি, অথচ আমার মধ্যে কোনো ঐক্যের ইয়ে নাই। আজকে উদীচী বিভক্ত, ছাত্র ইউনিয়ন বিভক্ত, পার্টির মধ্যে বিভক্তি। আজকে বলেন আপনি আপনারা সবাই বুকে হাত দিয়ে বলেন যে এই কংগ্রেসের পরে আমরা আন্তরিকভাবে এক জায়গায় হয়েছি না, হইতে পারি নাই। তাহলে আজকে আমি দুই এক জায়গায় কোন এক কারণে আমি দু একজনের সাথে কথা বলছিলাম কোন এক ব্যাপারে, তো আমাকে প্রশ্নগুলো যে এই যে গত 2-3 দিন আগে উদীচী অফিসের সামনে উদীচীর দুই গ্রুপের যে তর্ক বিতর্ক কথাবার্তা হলো, এটা কি লোকে দেখে নাই? প্রশ্ন তুলছে তো তারা। তা আপনি আপনি আগাবেন কেমনে? আপনি আজকে যে যদি আন্দোলন আগাইয়ে নেন, আপনার সামনে সুযোগটা হলো যে আওয়ামী লীগের যে এই যে 5 বা 10 বছরে যে আওয়ামী লীগের যে আসবে না, ভূমিকা থাকবে না, হ্যাঁ, তখন আজকে যদি আপনার একটা ইলেকশন হয়, ইলেকশনের পরে আওয়ামী লীগ আরোই হয়ে যাবে। ভারত আপনার আওয়ামী লীগের নিয়ে যে চিন্তা করবে, সেই চিন্তার জায়গাটা আরো ক্ষীণ হয়ে যাবে। ফলে আমার জায়গাটা তো উজ্জ্বল হচ্ছে। আমি যাব, আমি এই আন্দোলন করে যাব, এই আওয়ামী লীগের যে স্বাধীনতার পক্ষের যে লোকগুলো, এই লোকগুলো তো আর কোনো তার জায়গা নেই। আমার কাছেই তো তার আসার কথা। তো এই জায়গাটা আমি আপনাদেরকে বলি, আমার আশাটা এই জায়গায়, ভাবনাটা মুক্তিযুদ্ধের ভাবনাটা, আমার ভাবনাটা এই জায়গায়। কিন্তু আমি এখনো সেইভাবে আন্তরিক মনে প্রাণে আর কোনো আশা আশাবাদ আশান্বিত হতে পারছি না। জানি না আপনাদের মনটি কিভাবে আছে। তো আমার দাবিটা এই জায়গায় থাকবে, আপনাদের সবার কাছে থাকবে, আপনার এই দাবিটা তুলেন, এই 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 আপনার কি বলে দাবিটা এবং প্রভাবটা করেন যে আমাদের বামপন্থী যে বিশেষ করে উদীচী ছাত্র ইউনিয়ন এবং পার্টি এই জায়গায় ঐক্যবদ্ধ হচ্ছে, এই প্রেশারটা ক্রিয়েট করেন। এছাড়া বিকল্প নাই, আপনি যতই বলেন। ধন্যবাদ, আমি পরে আবার বলবো। চমৎকার আলোচনা করলেন মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট এবং বর্তমান রাজনীতির সার্বিক অবস্থা এবং আহ, আমাদের দিক নির্দেশনার দিকটাও খানিকটা ইঙ্গিত করলেন তার আলোচনার মধ্যে, জনাব সুব্রত বিশ্বাস। এবং আমি আমি সুব্রত বিশ্বাসের সঙ্গে সম্পূর্ণ একমত যে এখন সত্যিকারের প্রগতিশীল রাজনীতির একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, একটা চমৎকার প্রেক্ষাপট তৈরি হয়েছে। তার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং এর কোনো বিকল্প নেই। আমরা আলোচনার শেষ পর্যায়ে প্রায় চলে এসেছি। আমাদের মধ্যে উপস্থিত থাকার কথা ছিল জনাব মুক্তিযোদ্ধা মাহফুজ আলীর এবং খোরশেদ ইসলাম ভাইয়ের। আহ, আহ, মুক্তিযোদ্ধা মাহফুজ আলী অসুস্থ থাকায় তিনি আসতে পারেননি। এটা একটা ব্যাপার যে মুক্তিযোদ্ধাদের বয়স মানে এখন শেষ, বয়সের শেষ সীমায় তারা এসে পৌঁছেছেন অধিকাংশ মুক্তিযোদ্ধারা। কিন্তু মুক্তিযুদ্ধের যে আদর্শ, সেটার আমি মনে করি যে আমরা এখনো শুরুই করতে পারিনি। স্বাধীনতার পর থেকেই মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা আমাদের ছিল, মূলত দুটো আকাঙ্ক্ষা আমি মনে করি। একটা হলো শোষণ মুক্তি, আরেকটা হলো গণতন্ত্র। এটা হলো আমাদের বেসিক চাওয়া ছিল। সেই চাওয়া আমরা আসলে কোথাও সাকসেসফুল হয়নি। স্বাধীনতার পর থেকে বারবার মুখ থুবড়ে পড়ছে আমাদের গণতন্ত্র। আর গণতন্ত্র তো মুখ থুবড়ে পড়ছে, শোষণ মুক্তির সংগ্রাম তো আরো অনেক পরের ব্যাপার। সুতরাং আমি মনে করি মুক্তিযুদ্ধের যে চেতনার যে যুদ্ধটা, সেটা এখনো শেষ হয় নাই। আগে ইনফ্যাক্ট আমরা শুরুতেই যেতে পারি নাই। এখনো আমাদের গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে আর কি। তো আমি আলোচনা শেষ করার আগে আমি আলিম ভাইকে কিছু বলতে আহ, অনুরোধ করছি। আহ, তারপরে আমরা দেখি আলিম ভাইয়ের কথা শুনি আগে, তারপর সিদ্ধান্তে আসা যাবে। মইনুল ভাই, আমি বলবো না কিছু, প্লিজ। আচ্ছা, তাহলে কি আমরা কি একটা গান দিয়ে শেষ করব নাকি? জি। তাহলে আমরা এই আলোচনা, যেহেতু অন্য দুই মুক্তিযোদ্ধা আর তাদের আলোচনায় থাকতে পারেননি তাদের সমস্যার কারণে, শারীরিক অন্যান্য সমস্যার কারণে, তো আমরা এখন একটা গান শুরু করব। মইনুল, আমি শ্যাম বলছি।
হুম হুম। তো আমি এখন একটু 2 মিনিট কথা বলতে পারবো, এবং আমি বলতে চাই কিছু কথা, হ্যাঁ, শিওর যদি শিওর, আমরা তো অ্যালাউ করেন। আলোচনা শুনতেই চাচ্ছি, শোনার জন্যই বসেছি, প্লিজ তো বলেন। হ্যাঁ, এবং না আপনি এই যদি ভিডিওটা অন করেন তাহলে কিন্তু ভালো হতো আর কি, তাহলে দর্শক আপনাকে দেখতে পেত। আচ্ছা, হ্যাঁ, ভিডিও আমি অন করেছি, বাট আমি অন্ধকারের কাছাকাছি আছি, সেই জন্য আলোটা নাও ফুটতে পারে। না, আমরা তো দেখতে যাই পাচ্ছি হোক, পরিষ্কার। আমি যে আমি দুটো কথা আহ, মোটা দাগে বলতে চাই। সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের যে অর্জন, সেই অর্জনগুলো আমরা সফলতার মুখ আহ, দেখতে পারি নাই, বা আমরা সেই জায়গায় ব্যর্থ হয়েছি। আমি আসলে খুব সুব্রত দাদার কথা এবং এর আগে রাহুল ভাইয়ের কথা খুব আহ, মনে দিয়ে শুনছি। সেই জায়গায় আমাদের যে বোঝাপড়াটা, সেটা হচ্ছে যে এই ব্যর্থতার ফলেই 90-এর অভ্যুত্থান, গণ অভ্যুত্থান এবং 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। এবং এইসব গণ অভ্যুত্থানের ফলাফলগুলো আমরা যে জনতার বিজয়ের মধ্য দিয়ে হয়েছে, সেই জনতা এটাকে ধরে রাখতে পারে নাই উপযুক্ত নেতৃত্বের অভাবে। তো আমি মনে করি যে মুক্তিযুদ্ধ যে কারণে হয়েছিল, বা যে উদ্দেশ্যকে সামনে নিয়ে হয়েছিল, সেটা হলো মূলত যে বাংলাদেশকে একটা প্রগতিশীল সাংস্কৃতিক আহ, ব্যবস্থা এবং এবং অর্থনৈতিকভাবে শোষণহীন ব্যবস্থার মধ্যে দিয়ে পরিচালিত করার একটা শপথ ছিল আমাদের মুক্তিযুদ্ধ। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সেটি সম্ভব হয়নি। সেটি সম্ভব না হওয়ার পিছনে মানে মুক্তিযুদ্ধ পরবর্তী যে শাসক শোষকরা এসেছে, ক্ষমতাসীনরা এসেছে, তারা এইগুলো হতে দেয়নি। তো যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে তারা মূলত তথাকথিত পুঁজিবাদী ব্যবস্থার ধারক বাহক। সেই কারণে তারা সাধারণ মানুষের বিপক্ষে ছিল, এবং সাধারণ মানুষের মুক্তির পক্ষের যে স্বাধীনতা যুদ্ধ, যে মুক্তিযুদ্ধ, সেটাকে তারা বাস্তবায়ন করতে চায়নি, বা সেটা সফলতা তারা কামনা করেনি। সেই জন্যই বারবার আমাদের গণ অভ্যুত্থান গুলো ব্যর্থ হয়েছে। 24-এর গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা একটা জায়গায় পৌঁছে পৌঁছে একটা অবস্থান তৈরি হয়েছিল, কিন্তু সেটিও আজকে যে পর্যবেক্ষণ আমাদের কাছে এসছে, সুব্রত দা অনেকটা বললেন এই ব্যাপারে, যে সেটিও খুব আশাপ্রদ নয়, মোটেই আশাপ্রদ নয়, বরং প্রতিক্রিয়াশীলেরা প্রতিক্রিয়াশীলেরাই ক্ষমতার অলিন্দে এখন বসে আছে, এবং প্রগতিশীলরা তারপরেও আমি সব মিলে বলবো যে আমাদের আকাঙ্ক্ষার একটা জায়গা থাকে, ভবিষ্যৎ আমাদের আহ হাতে, এটা আমি বলতে চাই। আর এই আকাঙ্ক্ষা আমাদেরকে জীবিত করে উজ্জীবিত করবে, এবং আমাদেরকে প্রেরণা যোগাবে যে আমাদের বামপন্থীরা যারা আছেন, প্রগতিশীলরা যারা আছেন, তারা লড়াই অব্যাহত রাখবেন। কারণ লড়াই ছাড়া মুক্তি সম্ভব নয়। এবং আমাদের ক্ষমতা, বা আমি মনে করি জনগণের সেবক হিসেবে আমাদেরকে আস্থা অর্জন করতে হবে। সেই লড়াই কিন্তু বামপন্থীদের চালিয়ে যেতে হবে। আর 2 নম্বর হচ্ছে যে এই লড়াই চালানোর জন্য যে আশু কর্তব্য, সেটা হচ্ছে নির্বাচন। আহ ফেব্রুয়ারি মাসের মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনে আমরা আহ্বান জানাবো যে সকল বামপন্থী সৎ দেশপ্রেমিক প্রার্থীদেরকে জনগণ ভোট দেবে এবং তাদেরকে নির্বাচিত করবে। এটার মাধ্যমেই কেবল মানুষের, জনগণের শোষণ মুক্তি ঘটবে। হ্যাঁ, এই এটাই আমি সবার কাছে আহ্বান জানাবো। এবং আমার মনে হয় যে প্রগতিশীল পক্ষ থেকে আজকের এই প্রগতি টিভির পক্ষে যে আলোচনা হচ্ছে, সেখানে আহ, মূল যে জায়গাটা, সেটা হলো এই যে আমরা যেন প্রগতিশীলদের একটা অবস্থান, এমন একটা অবস্থান দেখতে, যাতে করে মানুষের সেবা করতে পারে, মানুষকে রাষ্ট্রীয়ভাবে সেবা প্রদান করতে পারে। সেজন্য নির্বাচনের বিকল্প নাই, এবং প্রগতিশীলদের, কমিউনিস্টদের, বামপন্থীদেরকে ভোট দিয়ে নির্বাচিত করারও বিকল্প নাই। আমি এই আহ্বানই সবাইকে জানাবো, উদাত্ত আহ্বান জনগণের প্রতি, বাংলাদেশের সবার প্রতি,
সব ভোটারদের প্রতি, আপনারা দেশপ্রেমিক, প্রগতিশীল, বামপন্থী, উদার মনস্ক সবাইকে ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং বামপন্থীদেরকে দেশ চালাবার সুযোগ দিন। ধন্যবাদ। ধন্যবাদ শ্যামচন্দ্র। এবার গান পরিবেশনা করবেন স্নিগ্ধা আচার্য। আমি হ্যাঁ, এক মিনিট একটু বলবো দাদা। অবশ্যই অবশ্যই, আমরা তো আলোচনায় শুনতে চাইছি মূলত। আমি শ্যামবাবুর কথার প্রেক্ষিতে একটা কথা বলি যে উনি ওই ইলেকশন নির্বাচনের কথা বলছেন, ভোট দেওয়ার কথা বলছেন। হ্যাঁ, ঠিকই আছে। একটা কথা সবার মাথার মধ্যে রাখা দরকার যে আমরা যখন বঙ্গবন্ধু হত্যার আগ পর্যন্ত দ্বিধাদ্বন্দ্বের মধ্যে, নানান ইয়ের মধ্যে আমাদের অবস্থানটা 2 নম্বর ছিল, দ্বিতীয় অবস্থানে আমরা ছিলাম। আমাদেরকে গণ্য করা হয়তো আমাদের আর অন্যান্যরা থাকার পরেও আমরা ছিলাম সেই অবস্থানে। আজকে ইলেকশনে তো অনেকে আমি দেখি নাই আমার এই রাজনৈতিক জীবনে বাংলাদেশের, আমি এখন পর্যন্ত যতজন বামপন্থী ক্যান্ডিডেট প্রার্থী দাঁড়াইছেন, এত ক্যান্ডিডেট দাঁড়ায় নাই। এবারও দাঁড়াইছেন, এটা কয়জন পাশ করবে আমি সন্দেহ। আমি এটাকে ইগনোর করতেছি না, কিন্তু নির্বাচনটা ওই যে আমি বললাম যে আপনার অবস্থানটা তৈরি করা, আপনি আলোচনার জায়গা, আপনি মানুষের মধ্যে বিতর্ক এবং আলোচনার জায়গাটা আপনাকে তৈরি করতে হচ্ছে। এই জন্য জায়গাটা কি যে আপনি আপনার সংগঠনকে, আপনার ঐক্যবদ্ধ জায়গাটাকে যদি আপনি তৈরি না করতে পারেন, হ্যাঁ, আপনি কোন অবস্থায় যতই করে আপনি করতে পারেন। আর আপনার এই মুহূর্তে নির্বাচনটা আমি পাশ করি না করি সেটা বড় কথা না। নির্বাচনটা আপনার সংগঠনের, আপনার আদর্শের, আপনার এই মুহূর্তে আপনার প্রচারের জায়গাটা ভীষণভাবে দরকার। এই প্রচারটা যদি করা যায় এবং আপনার সংগঠনকে আপনার ঐক্যবদ্ধ দাঁড় করাইতে পারেন, তাইলে আপনার একটা অবস্থান দাঁড়াবে। এটাই হলো বেশি মুখ্য কথা। ধন্যবাদ সুব্রতরা। আর হলো যে এই নির্বাচনের একটা ব্যাপার হলো আমরা জনগণের কাছে যাওয়ার সুযোগ পাবো। যেটা হয় যে গণতন্ত্র মুখ থুবড়ে পড়ার কারণে এবং বিকৃত গণতন্ত্রের কারণে, আমি বিকৃত এই কারণে বলতে চাচ্ছি যে গণতন্ত্র নামে বটে, কিন্তু আমরা আসলে 90-এর আন্দোলনের মাধ্যমে যে গণতন্ত্র একবার অ্যাক্সেশন পেয়েছিলাম, সেই গণতন্ত্র আসলে তার যে মসৃণ পথে এগোতে পারে নাই, যার ফলে গণতন্ত্রে আমি মনে করি খপ্পরে পড়ে গেছে। বিভিন্ন সময়ে বিভিন্ন পার্টি তার খপ্পরে এনে নিয়ন্ত্রণ করেছে। সুতরাং ইনফ্যাক্ট জনগণের মতামতের সুযোগ ছিল না। এই কারণে আমি মনে করি যে এখন একটা সুযোগ আসছে। আমি মনে করি প্রগতিশীলদের জনগণের কাছে পরিচিত হওয়ার একটা সুযোগ আসছে। তাদের যে ইস্তেহার, তাদের যে কথা, সেটা তুলে ধরার একটা সুযোগ আসছে। আমি মনে করি সমস্ত প্রগতিশীলরা সেই সুযোগটাকে কাজে লাগাবে এই মাত্র। তো আমরা এখন, আর কেউ কিছু বলবেন? ভাই যোগ করবেন কিছু? আহ, না হলে আমরা এই গানের মাধ্যমে এই অনুষ্ঠান শেষ করব আর কি, যদি কারো কিছু আর বলার না থাকে। ঠিক আছে, তাহলে স্নিগ্ধাদির গান শুনি এবং এই গানের মাধ্যমেই অনুষ্ঠানের আজকের আলোচনার সমাপ্তি ঘোষিত হবে। ধন্যবাদ। ধন্যবাদ আমাকে আবারও গান করার জন্য, আহ্বান করার জন্য। আমরা এতক্ষণ পর্যন্ত আ শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধাদের সব আলোচনাগুলো শুনলাম। গান করার আগে আমি আবারও ৩০ লক্ষ শহীদের আ প্রতি নিজের বিনম্র শ্রদ্ধা জানাই এবং আপনারা যারা এখনো মুক্তিযোদ্ধা আছেন, তাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম। আ আমরা একটা সুন্দর স্বাধীন আ বাংলাদেশ, যেখানে সাম্য, মৈত্রী এবং শোষণহীন আ অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ হবে। আমরা সেই লক্ষ্যেই আ আমাদের বিজয়। আম আমি আবারও একটা দেশের গান করছি। আ গানটির কথা হচ্ছেন শ্রদ্ধেয় গোবিন্দ হালদার এবং সুরকার হচ্ছেন শ্রদ্ধেয় আপেল মাহমুদ।
এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। দুঃসহ বেদনার কণ্ঠক শোষণের নাকশ ছিঁড়ে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যুগের নিষ্ঠুর বন্ধন তেরে বারতা আনলে যারা, যুগের নিষ্ঠুর বন্ধন মুক্তির বারতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, ভুলবো না। সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। কৃষাণ কৃষাণীর গানে গানে, কৃষাণ কৃষাণীর গানে গানে, পদ্মা মেঘনার কলতানে, বাউলের এক তারাতে, বাউলের এক তারাতে আনন্দ ঝঙ্কারে, আনন্দ ঝঙ্কারে, আনন্দ ঝঙ্কারে তোমাদের নাম ঝঙ্কৃত হবে, ঝঙ্কৃত হবে, ঝঙ্কৃত হবে, ঝঙ্কৃত হবে। নতুন স্বদেশ গড়ার পথে তোমরা চিরদিন দিশারি রবে, নতুন স্বদেশ গড়ার পথে তোমরা চিরদিন দিশারি রবে, আমরা তোমাদের ভুলবো না, ভুলবো এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা,
আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। দুঃসহ বেদনার কণ্ঠ পাথবে, শোষণের নাগপাশ ছিঁড়লে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। ধন্যবাদ। ধন্যবাদ স্নিগ্ধাদি। তো আজকের এই গানের মধ্যে দিয়ে আমাদের আলোচনার অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ সবাইকে। প্রগতি টিভির পক্ষ থেকে আবারও ধন্যবাদ।